দর্শক শুভেচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যামব্রিয়ান কলেজ বিয়ন্ড দ্য গ্যালারির আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রাকিব। শনি থেকে বৃহস্পতি এই 6 দিন আমরা ক্রীড়াঙ্গনের সমসাময়িক নানা ইস্যু নিয়ে আমাদের এই আয়োজনে কথা বলি। আজকে আমরা আমাদের ট্যাগলাইন নির্ধারণ করেছি বাংলাদেশের ক্লাবগুলোর হালচাল নিয়ে। এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট মঞ্জুর কাদের। একই সঙ্গে আছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের যে স্পোর্টস একাডেমি, সেই স্পোর্টস একাডেমির চেয়ারম্যান শওকত আজিজ রাসেল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। দর্শক, আপনারা চাইলে কিন্তু আমাদের এই আয়োজনে যোগ দিতে পারবেন। সেক্ষেত্রে আমরা যে ট্যাগলাইনটি স্ক্রিনে দেখাচ্ছি সেই ইস্যুতে যদি আপনাদের কোনো ভাবনা, মতামত কিংবা পরামর্শ থাকে সেটি আপনারা আমাদের জানাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ফোন করতে হবে 0281703005 থেকে 07 এই নাম্বারগুলোতে। একটু কাদের ভাইকে দিয়ে শুরু করতে চাই। কাদের ভাই, আমরা গত 15ই অগাস্টে আলোচনা করছিলাম, সেখানে শেখ কামালের একটা ভাবনার কথা যে আবাহনী ক্লাবটাকে তিনি কিভাবে চালাতে চান। তার একটা প্ল্যান ছিল যে আবাহনী ক্লাবের 1000 মেম্বার থাকবে, সেই 1000 মেম্বার 5000 টাকা করে ডোনেশন দিবে, সেখান থেকে একটা লাভজনক স্ট্রাকচার দেওয়া হবে যাতে করে ডোনেশনের জন্য পার্টিকুলার পার্সনের উপর মৌসুম গেলেই ঘুরতে না হয়। এতদিন পরেও আমরা আসলে কোনো ক্লাবগুলোকে ঠিক লাভজনক একটা জায়গায় দেখছি না। প্রত্যেকটা মৌসুমে আপনাদেরকে একেবারে ডোনেশনের উপর নির্ভর করতে হয়। সংকটটা কোন জায়গায়, আমরা এটা কেন করতে পারছি না বলে আপনার মনে হয়? ওয়েল, কামাল ভাইয়ের যে চিন্তা ভাবনাটা ছিল, থিঙ্কিংটা ছিল আজকের থেকে নিয়ে প্রায় অনেক বছর আগে, দেশ স্বাধীনতার পরের থেকে 35 থেকে 40 বছর আগের। তখনকার চিন্তা ভাবনাটা কতখানি ফরওয়ার্ড ছিল কামাল ভাইয়ের। আমরা কিন্তু সেম থিঙ্কিংয়েই শেখ জামালটাকে তৈরি করেছি, এবং শেখ জামালটা কিন্তু আমাদের থিঙ্কিং প্রায় 1,500 থেকে 2,000 মেম্বার নিতে হবে। এখনকার ওই সময়তে 5,000 টাকা করেছিল, ইট ওয়াজ এ ভেরি বিগ ম্যাটার। আর এখনকার 50 লাখ টাকার সমসাময়িক কোনো কিছু হবে হয়তোবা। তো আমরা একই থিঙ্কিংয়ে আছি, একই থিঙ্কিংয়ে ক্লাবটাকে গড়েছি। গত 4 থেকে 5 বছর যাবৎ আমরা ক্লাবটাকে চালাচ্ছি। এদেশের যারা বিত্তবান, যারা অ্যাফোর্ড করতে, ব্যাংকার্স, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা ব্যবসায়ী, যারা অ্যাফোর্ড করতে হবে, স্পোর্টস মাইন্ডেড হতে হবে। শুধু আমি যাদের নাম বললাম বিত্তবান হলেই হবে না, তাদের স্পোর্টসের দিকে তাদের আগ্রহ থাকতে হবে। আমার পাশে যে ব্যক্তি বসে আছেন, বাংলাদেশের বিজনেসের, তাদেরকে আমার নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। ইনফ্যাক্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবটা ফ্রম দ্য বিগিনিং, ইউ কুড সি ওয়ান অফ দ্য সিম্বল হিয়ার, ইউসিবির ভেরি রিসেন্ট পাস্ট চেয়ারম্যান হিসেবে রাসেল ছিল কয়েকদিন আগ পর্যন্ত। এখন ওনার বাবা চেয়ারম্যান। ইনফ্যাক্ট হাশেম ভাই আমাদেরকে প্রথম থিঙ্কিংটা দিল, ব্যাংকার্সদের কাছ থেকে তোমরা একটা ফান্ড কেন নিচ্ছ না। এবং উনি নিজে ফান্ড প্রথম দিয়ে, উনি তখন চেয়ারম্যান ছিলেন ইউসিবির, এবং উনি নিজে প্রথম আমাদেরকে 1 কোটি করে টাকা প্রতি বছর শুধু ইউসিবির থেকে দিচ্ছে। মানে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু সেই 5,000-এর সময় আর নেই, এখন অনেক অনেক বড় অঙ্ক। একটা প্লেয়ার যখন $73,000 আমাদের আনতে হয়, লোকাল একটা প্লেয়ারকে যখন 36 লাখ টাকা দিয়ে আনতে হয়, সেই মোমেন্টে সেই 5,000 টাকাটা 50 লাখে পরিণত হয়ে গেছে, কোটি টাকার কোনো দাম নেই। তবে আমরা খুব সাপোর্ট পাচ্ছি ইউসিবিএলের কাছ থেকে। এমন একটা পরিবার কে পরিচালনা করে আমরা গ্রেটফুল টু ইউসিবিএল ফ্যামিলি অ্যাজ এ হোল, যারা এখানকার ডাইরেক্টরস আছেন, মেম্বার আছেন, মালিক আছেন। এবং ঠিক বাংলাদেশের ইউসিবির মতন সমস্ত যারা কর্পোরেট হাউসের মালিক যারা আছেন, সবাই জন্য স্পোর্টসের দিকে একটু তাকাতেন। সাইড বাই সাইড কিন্তু একটা জিনিস না বললেই হয় না, যারা আসবেন স্পোর্টসকে ফান্ডিং করার জন্য, তারা যদি গভর্নমেন্টের কাছ থেকে এমন একটা রিবেট পেত, একটা রিবেট পেত, ট্যাক্স রিবেট, যে কোনো যারা স্পোর্টসকে দিলে তাদেরকে অতখানি ট্যাক্স করা হবে না, তাহলে এইটা খুব সুন্দর প্রচলন হতো। আমার একটা এই স্টুডিওর মাধ্যমে, এই টিভির মাধ্যমে আজকে আমার একটা দাবি থাকবে গভর্নমেন্টের প্রতি। গভর্নমেন্ট এই ব্যাপারটাকে নিয়ে বিবেচনা করার জন্য আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং আমাদের যে স্পোর্টস দেখেন যে মন্ত্রী সাহেব আছেন তাকেও বলবো এইটার ব্যাপারে চিন্তাভাবনা করার জন্য। এবং এইটা হলে বোধহয় অবশ্যই কর্পোরেট হাউস বা যারা বিত্তবান আছেন তারা আগ্রহী হবেন। রাসেল ভাই, আপনারা যেটা কাদের ভাই বললেন যে আপনাদের গোটা ফ্যামিলি একবার স্পোর্টস ওরিয়েন্টেড, অনেক বেশি স্পোর্টস ফোকাসড, আপনাদের মাইন্ডে আসলে কোন বিষয়গুলো কাজ করে স্পোর্টসে আসার জন্য, বা অন্য কর্পোরেট কোম্পানিগুলোর সঙ্গে বেসিক তফাৎটা কোন জায়গায়? আমাদের অ্যাকচুয়ালি পুরো পরিবারটাই খেলোয়াড়। তো আমরা ক্রিকেট খেলেছি, আমরা ফুটবল খেলেছি, আমরা টেনিস খেলেছি।
তো স্পোর্টস আমাদের অ্যাকচুয়ালি পরিবারের মধ্যে একটা ওতপ্রোতভাবে জড়িত। আমার বড় ভাইও ক্রিকেটে সাপোর্ট করেছেন, আমরাও আগামী দিনে যুক্ত হতে যাচ্ছি। তো আমাদের এটা একটা প্যাশন আছে। আর বর্তমানে বিভিন্ন সাকসেসফুল কোম্পানির আমি মনে করি তাদের একটা সোশ্যাল কমিটমেন্ট টু সাপোর্ট ফুটবল অর ক্রিকেট অর স্পোর্টস, ইভেন এনি স্পোর্টস। তো সেটা আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে স্টার্ট করতে। অনেক কোম্পানি অলরেডি শুরু করে দিয়েছে। আগামীতে যদি বিভিন্ন কোম্পানি এটা ভালোভাবে রিয়েলাইজ করতে পারে, ব্যবহার করতে পারে। দেখেন, ব্র্যান্ড বিল্ডিং ইজ এ নিউ কনসেপ্ট। আগে যা বানাতেন তাই বিক্রি হয়ে যেত, কিন্তু বর্তমানে আপনাকে ব্র্যান্ড বিল্ড করতে হচ্ছে, কোম্পানির ব্র্যান্ড বিল্ড করতে হচ্ছে। একটা ইন্স্যুরেন্স কোম্পানি, একটা ভালো ব্যাংক, তার ব্র্যান্ড বিল্ডিং করতে হচ্ছে। তো এইগুলো তারা স্পোর্টসের সাথে যদি জড়িত হতে পারে, স্পোর্টসও তাদেরকে যদি সমপরিমাণ আপনার সাপোর্ট দিতে পারে, তো এই দুটো যখন কানেক্ট করবে তখন ইনশাল্লাহ ফান্ডিংয়ের কোনো আর সমস্যা থাকবে না। কাদের ভাই, আপনি একটা আইডিয়া দিলেন যেটা গভর্নমেন্ট চিন্তা করতে পারে, ট্যাক্স হোক বা অন্য যে কোনোভাবে। আমরা যে বিজনেসে দেখি যে সিআইপি একটা স্পেশাল, তাদেরকে সেরা বিজনেসম্যানদের একটা স্বীকৃতি দেওয়া হয়। স্পোর্টসের ক্ষেত্রে ওটা হচ্ছে গভর্নমেন্টের পার্ট, বাট ক্লাবগুলো যারা ওভার দ্য ইয়ার যারা ফান্ডিং করে, ক্লাবগুলো তাদেরকে কিভাবে মোটিভেশনটা দিতে পারে, এটা আপনার কাছে? ইনফ্যাক্ট আমরা তো আমাদের প্রফেশনালিজমটা আমাদের দেশে একেবারেই ছিল না। ভেরি রিসেন্টলি ইট হ্যাজ স্টার্টেড অ্যান্ড গ্র্যাজুয়ালি স্লোলি আমরা এখন ক্রলিং স্টেজ আছি সেটা নিয়ে। আমরা স্টার্ট করেছি এই ক্লাবটাকে লিমিটেড করে, মালিকানা ভিত্তি করে, এক একটা লোককে অ্যাট্রাক্ট করার জন্য। যে মেম্বার করছি তাকে আমরা মূল্যায়ন করছি যথেষ্ট, তাদেরকে আমরা মোটিভেট করতে চাচ্ছি যে একটা স্পোর্টস ক্লাবে বা একটা সোশ্যাল ক্লাবে মেম্বার হলে। আর আমাদের দেশে একটা ক্রেজি আছে এখানটার ভিতরে, যারা নাকি আমাদের দেশের বিত্তবান শ্রেণীর আপার মিডল ক্লাস, আপার ক্লাস যারা, তারা ইট হ্যাজ বিকাম এ টোটালি এ প্র্যাকটিস অর এ ফ্যাশন, ইউ ক্যান সে দ্যাট আমি ওই ক্লাবের মেম্বার, আমি গল্ফ ক্লাবের মেম্বার, আমি ঢাকা ক্লাবের মেম্বার, আমি গুলশান ক্লাবের মেম্বার, আমি শেখ জামাল ক্লাবের মেম্বার, লাইক দ্যাট। তো আমরা যদি ওই পর্যায়ে তাদেরকে একটা মেম্বারকে আনতে হলে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ পয়সাও তো আমরা অ্যাট্রাক্ট তাদেরকে থেকে স্ট্রাইক আউট করি, এবং করতে হলে তাদেরকে অ্যাট্রাক্ট করতে হবে সার্ভিস দিয়ে। আমি শুধু মেম্বার করলেই তো হলো না, আমার বসার জায়গা নেই, পায়ের নিচে মাটি নেই। একটা মেম্বার আসবে, তার কোনো ফ্যাসিলিটিস, ক্লাব ফ্যাসিলিটিস পাবে না, তাহলে কেন আমাদের ক্লাবে সে আসবে? তো আমাদেরকে সেই জিনিসটার উপরে আমাদের কিছু ব্রেইনি এবং ভালো আইডিয়া সম্পন্ন কিছু মেম্বার আছেন যারা আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন, এবং আমার পাশে যে বসে আছেন, হি ইজ আফটার ইট অলওয়েজ মার্কেটিং দ্যাট কিভাবে অ্যাট্রাক্ট করা যায় একটা মেম্বারকে। মেম্বাররাই তো ক্লাবের সম্পদ, এবং তারাই তো ক্লাবটাকে পরিচালনা করবে, এবং তাদের সাপোর্টেই তো ক্লাবটা চলবে। এবং আমার মনে হয় মডার্ন ক্লাবও লিমিটেড হয়েছে এখন, আবাহনী তো অনেক আগে হয়েছে, শেখ রাসেলও নাকি লিমিটেড হয়ে যাচ্ছে, বা অন্যান্য ক্লাবগুলো কিন্তু। বাট প্রবলেম, social club like Dhaka Club, like Gulshan Club, like Uttara Club is a different type organization. And sports clubগুলো কিন্তু এখন বছরে ফুটবল এবং ক্রিকেটে মিলে মিনিমাম আমাদের লেভেলের ক্লাবগুলো মিনিমাম 10 কোটি টাকা লাগে। সেই 10 কোটি টাকা ফান্ডিং মানে যারা করবে তাদেরকে স্ট্রাইক আউট করে আনার জন্য প্রচুর খাটুনি করতে হয়, এবং এটা চারটেখানি কথা না, এটাকে তাদেরকে অ্যাট্রাক্ট করেই আনতে হয়, তাদেরকে কনভিন্স করেই আনতে হয়, তাতে করে যেন আমরা ভালো খেলাধুলা উপহার না দিতে পারি তাদেরকে। আমাদের তো আর কিছু নেই স্পোর্টস ছাড়া। আমরা যদি সুন্দর ক্রিকেট, সুন্দর ফুটবল তথা অন্যান্য ডিরেকশনে স্পোর্টসগুলোকে তাদেরকে প্রমোট করতে পারি, তাহলেই তারা অ্যাট্রাক্টেড হয়ে আসবে। রাসেল ভাই, এমনিতে আপনি ইউরোপিয়ান ক্লাবগুলো নিশ্চয়ই খুব কাছ থেকে দেখেছেন, যে ওই ইউরোপিয়ান ক্লাবগুলোর যেই পেশাদারি কাঠামোর উপর দাঁড়িয়ে আছে, ওটার সঙ্গে আমাদের কোন কোন জায়গায় মনে হয়েছে যে ডিফারেন্স, এবং কোন কোন জায়গায় আসলে কারেকশন? দেখেন, তাদের একটা ডিজিটাল অ্যাডভান্টেজ আছে। তারা স্যাটেলাইট ভিউইং, একটা রেভিনিউ কালেকশন হয় সবার বাসা থেকে, তারপরে একটা কালেকশন হচ্ছে স্টেডিয়ামের টিকিট থেকে, আরেকটা তাদের বড় বড় স্পন্সর, যেমন উল্লেখযোগ্য ব্যাংক বার্কলেস পুরো প্রিমিয়ার লিগটাই স্পন্সর করে, এবং ইটস $1 বিলিয়ন বাজেট। তো একটা ব্যাংক এককভাবে যখন একটা প্রিমিয়ার লিগ স্পন্সর করে, তার মধ্যে এর ছাড়াও আরো অনেক রেভিনিউ স্ট্রিম থেকে থাকে, তারা কিন্তু স্বয়ংসম্পূর্ণ।
আমাদের দেশে এই কালচারটা কবে আসবে আমরা চেষ্টা করছি, আমরা নতুন যারা আছি, যে আমাদের আগে যারা আছেন তাদেরকে বুঝাতে যে নো, ইউ ক্যান অ্যাকচুয়ালি পুট সাম ফান্ড ইনটু দিস অ্যাফেয়ার, যে স্পোর্টস। অনেকে মনে করে এই টাকাটা দিলাম বোধহয় আমার লস হয়ে গেল, আসলে না। এই টাকাটা দেওয়ার অনেক কিছু রিটার্ন পাওয়া যায়, না হলে বার্কলেজের মতো ব্যাংক এই কাজ করতো না। তো এইগুলো আস্তে আস্তে আমার মনে হয় আমাদের সচেতনতা আসবে। বিভিন্ন ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানি আর প্রাইভেট অর্গানাইজেশন স্লোলি এখানে যখন আসা শুরু করবে, ফান্ড ইনজেক্ট হবে, তখন আমাদের ইনশাল্লাহ এই সমস্যাটা থাকবে না। এটা তো বার্কলেজের একটা দেখলাম। এমনিতে ক্লাবগুলো তো দেখেছি, স্পেশালি মিডল ইস্টের অনেক ধনাঢ্য কোম্পানি, আমরা কাতার ফাউন্ডেশনের কথা বলি, তারা এখন বার্সেলোনাকে স্পন্সর করছে। এটা তো স্পন্সরের একটা পার্ট গেল, বাট যারা ডিরেক্টর একেবারে সরাসরি গভর্নিং বডির সঙ্গে কাজ করেন, ওদের আসলে ক্লাবগুলো কিভাবে মানে ইনসেন্টিভ দেয়? বেসিকলি যারা ফুটবলে আছেন বৃত্তশালী, যেমন ফ্রান্স যদি নতুন এক ধনী কিনে নিয়ে এলো, তাদের মধ্যে প্যাশন আছে। তো তারা সবসময় যে কিছু নিতে আসে তা না, তারা আসেই সম্পদ নিয়ে অথবা ফান্ড নিয়ে। তো অনেক সময় দেখা যায় যে কিছু নেওয়ার জন্য না দিতেই আসে। তো ওদের কিছু অ্যাডভান্টেজেস সিচুয়েশন আসে, যেমন তারা একটা স্টেজে দাঁড়িয়ে গেছে। তো আমরা সেই স্টেজে এখনো আসতে পারিনি। সালাউদ্দিন ভাইয়ের সাথে আমাদের অনেক আলাপ হয়েছে, কাদের ভাইয়ের সাথে আলাপ হয়েছে, আমরা নেপার ট্যুর করেছি। আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমাদের বাজেট ক্রিকেট চেয়ে বড়, কিন্তু আমাদের দর্শক ক্রিকেট চেয়ে কম। এটা কেন? তো আমরা এগুলার রিসার্চ করছি, আমরা স্টাডি করছি, খেলার মান উন্নত করার চেষ্টা করছি। আমরা ন্যাশনাল টিমের প্লেয়ার কোচকে আমাদের টিমে রেখে দিয়েছি, যাতে এই প্লেয়ারগুলাই এই বেনিফিটগুলো পায়। এটা জাতীয় সম্পদ, এটা শেখ জামালের সম্পদ না। রাইট, মানে এটা তো আলটিমেটলি আমাদের দেশই উপকৃত হবে। কাদের ভাই, একটা ফোন আমরা নিতে চাই, একজন দর্শক আমাদের সঙ্গে আছেন। হ্যালো দর্শক, কে বলছেন? জি, আসসালামু আলাইকুম। আমি রংপুর থেকে সাইদ বলছিলাম। জি সাইদ বলুন। আমার প্রশ্ন হলো যে পেশাদারিত্ব নিয়ে কথা বলা হচ্ছে, শেখ জামাল একটা মানে তারা নতুন ভাবে আসছে এবং অনেক খেলাধুলার জগতে অনেক মানে প্রতিদান তারা রাখতেছে। তো ওনাদের কাছে প্রশ্ন যে আপনারা ফুটবল, ক্রিকেট ছাড়া অন্য খেলাধুলা কিভাবে পেশাদারিত্ব আনবেন, এবং দেখেন হকির মতো একটা যে ইভেন্ট আছে, এখানে শোনা যায়, আমি ঢাকার মাঠে গেলেই শোনা যায় যে শেখ জামাল হকিতে আসবে। এটা কিন্তু দেখবেন যে ফুটবলের থেকে অনেক অনেক সম্ভাবনাময় খেলা, বাট সেখানে আপনারা আসছেন না কেন? ওকে, ভাইয়া আপনার থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এসছি, আপনারা হয়তো জেনে থাকবেন যে স্পোর্টস চালাতে প্রচুর ফান্ডের দরকার, অ্যাজ উই ওয়ার টেলিং অ্যাবাউট দ্য সেম থিং। আমরা কিন্তু এই পর্যন্ত এই দেশের সবচেয়ে পপুলার গেম ফুটবল, সেই অনেক আগে থেকে সারা পৃথিবীর পপুলার গেম ফুটবলকে আমরা ছেলেদের মধ্যে এবং মেয়েদের মধ্যে মহিলা ফুটবল টিমও আমাদের আছে, আমরা আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছি। এবং মহিলা ক্রিকেট এবং ছেলেদের ক্রিকেট এই দুইটা নিয়ে আমরা এই দুটো ইভেন্ট নিয়ে আপাতত আছি। আমরা চিন্তা করছি হকিতে যাওয়ার জন্য আমাদের সমপরিমাণ সুন্দর প্র্যাকটিস করার মতো মাঠের প্রয়োজন। সে মাঠটুকু না, হকি মাঠ কিন্তু আরো স্মুথ হতে হয় ফুটবলের চাইতে, টার্ফ হলে সবচেয়ে ভালো হয় এবং ওইটা তো এক্সপেন্সেস কম না। আমরা ফুটবল এবং ক্রিকেট চালাতে হিমশিম খাচ্ছি, উই আর ইন এ ক্রলিং স্টেজ। আমরা যখন একটু হাঁটতে শিখবো এবং একটু দৌড়াতে পারবো, তখন ইনশাআল্লাহ উই উইল গো ফর আদার ইভেন্ট। চিন্তা করেন না, ইনশাআল্লাহ বেশি দিন বাকি নেই, আমরা চিন্তা করব ভালো করে আপনারা হকিতে যাওয়ার জন্য। হকি ছাড়া অন্যান্য ইভেন্টে আমরা যাবো ইনশাআল্লাহ। কাদের ভাই, আরেকটা ফোন আছে, আই এম নট শিওর এই ফোনটা কার কাছে। হ্যালো দর্শক, কে বলছেন? আসসালামু আলাইকুম, আমার নাম গাফফার, আমি সাবেক জাতীয় দলের খেলোয়াড়। গাফফার ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ক্লাবের সাথে জড়িত। জি গাফফার ভাই বলুন। আমি রাসেল সাহেবকে সাধুবাদ জানাই, উনি আমার স্পোর্টস একাডেমির চেয়ারম্যান এবং বর্তমানে স্পোর্টসের সবকিছু উনি দেখেন, ওনাদের পরিবারও স্পোর্টসের সাথে জড়িত। আমি ওনাকে একটা প্রশ্ন রাখি যে আমরা যে একাডেমিটা করেছি এবং এই একাডেমি সম্বন্ধে আপনি এই বর্তমানে ট্যালেন্ট 24 এর মাধ্যমে সারা বাংলাদেশে যে আমরা একটা হান্টিং করতে যাচ্ছি এবং আমরা এই একাডেমির মাধ্যমে ফুটবলার তৈরি করব, এটা সম্বন্ধে আপনি হয়তো একটু বলতে পারেন। রাসেল ভাই নিশ্চয়ই ডিটেইল একটা প্ল্যান আছে, প্ল্যানটা শোনার জন্য একটু সময় দরকার। আমরা একটা ছোট্ট বিরতি নেই, তারপরে এই প্রশ্নের উত্তরটা আপনি দেবেন। দর্শক, ক্যামব্রিয়ান কলেজ বিয়ন্ড দ্য গ্যালারিতে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরবো খুব শিগগিরই, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ক্যামব্রিয়ান কলেজ বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি বাংলাদেশের পেশাদার ক্লাবগুলোর হালচাল নিয়ে। আমাদের সঙ্গে আছেন দুই অতিথি, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট মঞ্জুর কাদের, একই সঙ্গে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের যে স্পোর্টস একাডেমি তার চেয়ারম্যান শওকত আজিজ রাসেল। আপনাদের দুজনকে আরেকবার স্বাগত আমাদের আয়োজনে। দর্শক চাইলে আপনারা আমাদের আয়োজনে যোগ দিতে পারছেন, সেক্ষেত্রে ফোন করতে হবে 028170305 থেকে 07 এই নাম্বারগুলোতে। রাসেল ভাই, বিরতিতে যাওয়ার আগে গাফফার ভাই যেটি বললো যে দেশ জুড়ে ট্যালেন্ট হান্ট করছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, কি প্রক্রিয়ায় চলছে এবং কিরকম রেসপন্স পাচ্ছেন এটা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি একটা ভালো প্লেয়ার কেনা খুব সহজ, কিন্তু বানানো খুব ডিফিকাল্ট। এবং বাংলাদেশে আমার জানা মতে শেখ জামাল ইজ দি ফার্স্ট ক্লাব যে এই কমিটমেন্টটা প্লেস করে একাডেমি খোলবার জন্য। এবং স্পোর্টস একাডেমিতে আমরা অলরেডি উই হ্যাভ রিক্রুটেড 60 প্লেয়ার্স, 60-র থেকেও বেশি হয়তো কিছু আছে। তার মধ্যে এই টাইমের সাথে সাথে মাত্র 28 জন টিকতে পেরেছে, কারণ এদের অনেক লম্বা কমিটমেন্ট। এদেরকে পালা পোষণ করা, প্রশিক্ষণ দেওয়া, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, ইট ইজ অলসো ভেরি বিগ এক্সপেন্স। তো আমরা 28 জন এখন এক্সস্ট করছি, 18 জন এক্সস্ট করছি। ইনশাল্লাহ আগামী বছরই আমরা মনে করি আমাদের একাডেমির প্লেয়ার আপনার প্রিমিয়ার লিগে খেলতে পারবে, মানে আপনাদের মেইন টিমে খেলতে পারবে। এবং শুধু আমাদের না, অন্য অন্য ক্লাবেও যেতে পারবে। তো এরকম কমিটমেন্ট প্লেস করা খুব ডিফিকাল্ট, কেউ আজ পর্যন্ত করতে পারেনি। আমরা শুরু করে দিয়েছি, আগামী বছরে ফল হবে। এবং এর পাশাপাশি আমি মনে করি, আগে একটা প্রশ্ন করেছিলেন যে আর কার কি ভূমিকা থাকা উচিত। আমি মনে করি গভর্নমেন্ট লেভেলে অনেক ভূমিকা আছে। যেমন